চুরি হওয়া $81 মিলিয়ন উদ্ধারই হবে প্রধান কাজ। দায়িত্ব নেওয়ার পর বললেন নতুন গভর্নর। ব্যাংক থেকে যেটা বের হয়ে গেছে এবং যেটা বর্তমানে ফিলিপাইন্সে যেটা এখন অনেক প্রক্রিয়ার মধ্যে আছে, সেটা আমাদের রিকভারি করাটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এটা যেন ভবিষ্যতে কোনো এটার পুনরাবৃত্তি না হয়। এফবিআই এর কাছে আইটি ফরেনসিক সহযোগিতা চাইল সিআইডি। ইন্টারন্যাশনাল ক্রাইম বা ট্রান্সন্যাশনাল ক্রাইম তদন্ত করতে গিয়ে যদি কোনো সহযোগিতা হয় তারা আমাদেরকে সাহায্য করবে। 1 মাস পর প্রাথমিক ও 2.5 মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তদন্ত কমিটির প্রধান। টার্মস অফ রেফারেন্সে যা যা লেখা আছে সেইভাবেই অগ্রসর। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালত অবমাননায় 2 মন্ত্রীকে আবারও আদালতে যেতে হবে 27 মার্চ। শুনানিতে প্রধান বিচারপতি বললেন, মীর কাসেমের মামলা থেকে তিনি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত। দেশে আর কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। জমির স্বল্পতার কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বহুতল ভবন নির্মাণে স্থপতিদের প্রতি আহ্বান। কাউন্সিল হলেও সবকিছু সিদ্ধান্ত একজনের উপর দেয়া দলগুলোর চিরায়ত সংস্কৃতি, মন্তব্য বিশ্লেষকদের। বিষয়টিকে অগণতান্ত্রিক মনে করছে না বিএনপি নেতারা। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা চাইলেন আইজিপি। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বেঙ্গালুরুতে টাইগারদের অনুশীলন। বিশ্ব আসরেই তাসকিনকে দলে ফেরাতে তোড়জোড় বিসিবির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ফিলিপিন্সে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বেলা 12:15টার দিকে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যান নবনিযুক্ত গভর্নর ফজলে কবির। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কাজে যোগদানের পর বর্তমান পরিস্থিতিতে নিজের প্রধান দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন ফজলে কবির। বাইরে আমাদের যে ব্যাংক থেকে যেটা বের হয়ে গেছে এবং যেটা বর্তমানে ফিলিপাইন্সে যেটা এখন অনেক প্রক্রিয়ার মধ্যে আছে, সেটা আমাদের রিকভারি করাটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এবং তারপরে আমরা এটা যেন ভবিষ্যতে কোনো এটার পুনরাবৃত্তি না হয়, এটার নন রেকারেন্সের জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে আইটি নিরাপত্তা ব্যবস্থা, সেগুলো আমরা দেখব। সেগুলো আমরা প্রায়োরিটি দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যারের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট পাওয়ার পর তাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের আসবে, সুপারিশ আসবে। তাদের টিওআর এর মধ্যে সব ব্যবস্থা বলা আছে, সেই অনুযায়ী আমরা করব। পরে $10 কোটি চুরির তদন্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাজের অগ্রগতি ও ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। রাকেশ আস্তানার সাথে যে আমাদের যে চুক্তি বা যে প্রকল্প আছে, সেই প্রকল্প তো অব্যাহত আছে। সুতরাং সেইভাবেই বাকি সবকিছু এবং সমস্ত পর্যালোচনা করে পরবর্তীতে যখন যেমনটি দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করার আগে সকাল 10:30টায় সোনালী ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন ফজলে কবির। ডক্টর আতিউর রহমানের পদত্যাগের পর গত 15 মার্চ নতুন গভর্নর হিসেবে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ফজলে কবিরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির রহস্য উদ্ঘাটন করে আগামী 30 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং 75 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে তদন্ত কমিটি। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। এ সময় ডক্টর ফরাসউদ্দিনের সঙ্গে ছিলেন কমিটির অন্য 2 সদস্য গোকুল চাঁদ দাস ও ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। এদিকে এই চুরির ঘটনায় হ্যাকারদের উৎস খুঁজে পেতে এফবিআই এর কাছে আইটি ফরেনসিক সহযোগিতা চেয়েছে সিআইডি।
রোববার দুপুরে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের একজন সদস্য সিআইডির কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক করেন। বৈঠক শেষে সিআইডি কর্মকর্তারা জানান, হ্যাকারদের উৎস খুঁজে বের করা সহ চুরি যাওয়া টাকা উদ্ধারে এফবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। এ সময় ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের মতো অর্থ চুরির ঘটনা ঠেকাতে একসঙ্গে কাজ করার সম্মতি জানায় সিআইডি ও এফবিআই। আইটি ফরেনসিক ইস্যুতে এক্স্যাক্টলি কোন কম্পিউটার থেকে হ্যাকিংটা কাজ করেছে সেটাকে চিহ্নিত করে দেশের আইপি অ্যাড্রেস ধরে ক্রিমিনালকে হ্যাকারকে আইডেন্টিফাই করার চেষ্টা করা, সেখানে তারা আমাদেরকে সাহায্য করতে পারবে, আমরা তাদেরকে সহায়তা করতে পারি। এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে মানিটা যেখানে পৌঁছে গেছে আলটিমেট অর ফাইনাল বেনিফিশিয়ারিতে, তাকে ব্যাকট্র্যাক করে আদার স্টেক হোল্ডার যারা তাদেরকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। ওনারা আমাদেরকে যেটা বলছে যে আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইম বা ট্রান্সন্যাশনাল ক্রাইম তদন্ত করতে গিয়ে যদি কোনো সহযোগিতা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে যদি বলেন আমরা তারা আমাদেরকে সাহায্য করবে। আমরাও বলছি যে যখনই আমরা প্রবলেম ফেস করবো আমরা ওনাদেরকে জানাবো। এদিকে রোববার বিকেলে 3 সদস্যের প্রতিনিধি দল অর্থমন্ত্রীর হেয়ার রোডের বাসায় তার সঙ্গে দেখা করতে যান। মূলত তদন্ত কাজ কিভাবে পরিচালনা হবে সে সম্পর্কে আলোচনা করতেই এই সাক্ষাৎ বলে জানা গেছে। বৈঠক শেষে ডক্টর ফরাসউদ্দিন জানিয়েছেন, আগামী 30 দিন তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। আজকে মাত্র সূচনা করলাম অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে। আমি তো আগেও বলেছি যে এটা দেশের স্বার্থে, তদন্তের স্বার্থে আগামী 30 দিন আপনাদের সঙ্গে দুঃখিত কথা বলা সম্ভব হবে। টার্মস অফ রেফারেন্সে যা যা লেখা আছে সেইভাবেই অগ্রসর। স্যার, এটার সাবস্টেন্সের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, বললে তদন্তটা ব্যাহত হবে, তদন্তের কাজ ভিন্ন পথে চলে যাবে। কমিটিতে কি আপনারা কি স্যার আরো লোক চেয়েছেন কিনা বা মনে করছেন কিনা যে দরকার? আপাতত মনে করছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সরকার গঠিত তদন্ত কমিটির এটিই ছিল প্রথম বৈঠক। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে এখন থেকে পরামর্শক হিসেবে দেশীয় বিশেষজ্ঞদের প্রাধান্য দেয়া হবে। ঢাকায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নিজস্ব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্থাপনা নির্মাণে পরিবেশ বান্ধব ও দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন তিনি। স্থাপত্যবিদ্যা চর্চা এবং গবেষণায় ঢাকার আগারগাঁয়ে নির্মাণ করা হলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের দৃষ্টিনন্দন এই ভবন। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সভ্যতাকে আমরা জানতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাগিদ দেন, স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া এবং সংস্কৃতির কথা মাথায় রেখে তা নির্মাণ করতে। শেখ হাসিনা বলেন, দেশের বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে চায় তার সরকার। কেউ বিদেশি টাকা দিলেই কনসালটেন্সি তাদের নিতে হবে কেন? আমার দেশে কি কনসালটেন্সি করার মতো যোগ্য লোক নাই নাকি? আমি আমার দেশের লোক চাই, যে আমার দেশকে চিনে, জানে, এই মাটিকে চিনে, এই গাছপালা চিনে, এই আবহাওয়ার সাথে তাদেরকে আমরা দিতে চাই। প্রজেক্ট তৈরি করে আমাদেরই লোক, আবার দিকে ওটাই আবার অনুমোদন দিয়ে দেয়। কেন দেবে আমি বুঝি না। কাজে আমি আশা করি এ ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন যেন আমি এটা করতে পারি। ব্রিটিশ যুগে তৈরি লাল দালানগুলো বাংলাদেশের ঐতিহ্য বা সংস্কৃতিকে ধারণ করে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন না থাকলে এসব ভেঙে ফেলা হবে। ব্রিটিশের গোলামি করছি 200 বছর, আর ব্রিটিশের সব স্থাপনা আমাদের রক্ষা করতে হবে, এটাও আমি মনে করি না। হয়তো সিম্বলিক আমরা 2-4টে রাখতে পারি, বাকি ওগুলি ভেঙে ভেঙে আমাদের কিন্তু নতুনভাবে নতুন স্থাপনা হবে, নতুন আমাদের আর্কিটেকচার করবেন, নতুন চিন্তা ভাবনা দিয়ে আধুনিক প্রযুক্তিতে আধুনিকভাবে তৈরি করতে হবে, যেন আজকে থেকে 200 বছর পরে সবাই যেটা দেখতে পারে। কাজে অনেকেই আছেন লাল দালান দেখলেই ঝাঁপিয়ে পড়বেন, আর ওটা রক্ষা করতে হবে। সব লাল দালান রক্ষা করার দরকার নেই। আবাসন বা শিল্প কারখানা নির্মাণে যেন জলাধার ভরাট না হয় সেদিকে সচেতন হওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রস্তাবিত 100টি ইকোনমিক জোন নির্মাণের পাশাপাশি এগুলোর সঙ্গে নির্মাণ করা হবে বর্জ্য শোধনাগারও। যাতায়াতের জন্য রাস্তা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের আদালত অবমাননার বিষয়ে শুনানি আগামী 27শে মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে আপিল বিভাগের নির্দেশে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। আদালত অবমাননার শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, মীর কাসেমের মামলা থেকে তিনি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত।
আলবদর নেতা মীর কাশেম আলীর রায়ের আগে প্রধান বিচারপতি সম্পর্কে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিল আপিল বিভাগ। গত 14 মার্চ আদালতের নির্দেশে দুই মন্ত্রী নিজেদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত আবেদন করেন। রোববার সকালে সশরীরে আদালতে হাজির হয়ে আবারও নিঃশর্ত ক্ষমা চান দুই মন্ত্রী। তখন আদালত খাদ্যমন্ত্রীর আবেদনটি যথাযথ না হওয়ার বিষয়টি জানালে পুনরায় আবেদন জানানোর জন্য সময় প্রার্থনা করেন তার আইনজীবীরা। পরে আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী 27 মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। ওই দিন এই দুই মন্ত্রীকে আবারও আদালতে হাজির হতে হবে। আদালত অবমাননার অভিযোগে সেই নোটিশের ভিত্তিতে আমাদের দুই মন্ত্রী জনাব কামরুল ইসলাম এবং জনাব মুজাম্মেল হক দুইজনেই উকিলের মাধ্যমে উপস্থিত হয়েছেন। সময়ের প্রার্থনা করেছি এবং কোর্ট আমাদেরকে আরো শুনানির জন্য অধিকতর শুনানির জন্য আগামী 27/3/2016 তারিখ সকাল 9টার সময় দিন ধার্য করেছে। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, মীর কাশেম আলীর রায়ের আগের দিন তিনি আইনমন্ত্রীকে বলেছেন তাদের ওই মন্তব্যের জন্য প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইতে। আইনমন্ত্রী তাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তো মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীকে এ নিয়ে বকাঝকাই করেছেন। প্রধান বিচারপতি আরো বলেন, মীর কাশেম আলীর মামলা থেকে সে সময় তিনি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সংবিধানের অঙ্গ, সরকারের নয়। রায় হয় সংবিধানের আলোকে, এর কোনো ব্যত্যয় হয় না। যদিও প্রধান বিচারপতির এমন মন্তব্যের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। 27 তারিখে দুইজন মন্ত্রীর ভিতরে একজন নতুন করে আবার দরখাস্ত দেবেন। আদালতের সব কথা আমি মিডিয়ার সামনে তো রিপোর্ট করে, এটা আমার দায়িত্ব নয়, এটা আপনারা তো কোর্টে ছিলেন। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। দীর্ঘদিন ব্রেন ক্যান্সারে ভুগে চলে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা দিতি। অভিনয় দিয়ে বেঁচে থাকবেন দর্শক হৃদয়ে। এবং 24 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কয়লা ভর্তি কার্গো জাহাজের উদ্ধার কাজ। তদন্ত কমিটি গঠন। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একক কর্তৃত্ব দেয়া হলেও বিষয়টিকে অগণতান্ত্রিক মনে করেন না দলের শীর্ষ নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে এদেশের রাজনৈতিক দলগুলোর চিরায়ত চর্চার অংশ হিসেবেই দেখছেন। এছাড়া এই কাউন্সিলকে আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ক্ষেত্র প্রস্তুতের ধাপ হিসেবেই দেখছেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 6 বছর পর শনিবার জাঁকজমকপূর্ণভাবে রাজধানীতে অনুষ্ঠিত হল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সামনের দিনগুলোতে দলের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনের শেষ ভাগে দলের গঠনতন্ত্র সংশোধন করা হলেও ঘোষণা করা হয়নি কোনো কমিটি। কাউন্সিলরদের সম্মতিক্রমে কমিটি গঠনে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয় বেগম জিয়ার হাতে। দলকে চালাবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপিকে চালাবেন। কাদের দিয়ে দলটি ভালোভাবে চলতে পারবে সেটা ঠিক করার দায়িত্ব তো ওনার, কারণ উনি বুঝবেন কে ভালো কে না। এদেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় বিষয়টি নতুন নয় বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক। উন্নত বিশ্বের গণতান্ত্রিক সংস্কৃতির সাথে আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে এক কাতারে মেলানো যাবে না। দলের সভানেত্রী বা চেয়ারপারসনকে এ ধরনের দায়িত্ব দেওয়া কোনো নতুন ঘটনা নয় এবং আওয়ামী লীগের ক্ষেত্রেও আমরা দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রেও একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিএনপি নেতারা বলছেন কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পথে আন্দোলনের দিক নির্দেশনা পেয়েছেন তারা। আর বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি। ক্ষমতা যাওয়ার জন্য শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক পন্থায় সেটা স্ট্র্যাটেজি বা রণকৌশল এই কাউন্সিলের মাধ্যমে সবাই আমরা পেয়েছি। এই যে কাউন্সিল, এটা একটা পথ করে দিয়েছে বিএনপিকে একটি সুসংগঠিত রাজনৈতিক দলে আরো নিজের অবস্থানকে শক্তিশালী করতে এবং সেই সাথে 2019 সালের যে নির্বাচন, এই নির্বাচনের একটি ক্ষেত্র তৈরি করতে। কাউন্সিলে ঘোষিত ভিশন 2030 সহ অন্যান্য পরিকল্পনা আরো পরিষ্কার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। তাই হয়ে থাকে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।
গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পালন করবেন এবং সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন, কারণ সেই সময় ওই এমার্জেন্সি দেওয়া হয়েছিল এবং এমার্জেন্সি পিরিয়ডে তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল তারা যে ভূমিকা নিয়েছিল যে বাংলাদেশ থেকে মানে রাজনীতিকে চিরদিনের মতো ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা এবং একটা অরাজনৈতিক পন্থায় অবৈধ মানে ক্ষমতাটাকে কক্ষিগত করা, এই ধরনের একটা প্রচেষ্টা চলছিল। যাক, সে সময় আমাদের তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত তারা সক্রিয় ছিল এবং এটা জিল্লুর রহমান সাহেবের নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে এবং আমাদের দলের নেতৃবৃন্দ তাকে সবসময় পাশে পেয়েছেন, তার পাশে থেকেছেন, সব রকম সহযোগিতা করেছেন। তিনি আমরা 2008-এর নির্বাচনে জয়ী হবার পর আমরা তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করি এবং তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। তার ছেলে মেয়ে পরিবার তাদেরকে জন্য আল্লাহ শোক এই ক্ষতি স্বীকার করার শক্তি দেয়। এবং তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি 21শে আগস্ট 2004 সালে আমাকে হত্যা করার উদ্দেশ্যে যে গ্রেনেড হামলা হয়, আওয়ামী লীগকে একবার নিশ্চিহ্ন করে দেবার জন্যই এই গ্রেনেড হামলা। আর সেই হামলায় আমরা তার স্ত্রী এবং আমাদের নারী নেত্রী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানকে হারাই এবং আইভি রহমানের মৃত্যুর পরে তিনি মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েন। কিন্তু 2007-এ যখন তাকে দায়িত্ব দেওয়া হয় সেই শোকও তিনি ভুলে তখন দলের জন্য, দেশের জন্য ভূমিকা রেখেছিলেন এবং তিনি রাষ্ট্রপতি হিসেবেই মৃত্যুবরণ করেন। আজকে তার সেই 3য় মৃত্যুবার্ষিকী। আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে ফুল দেওয়া হয়েছে, আমাদের নেতৃবৃন্দ সেখানে গেছেন। সবসময় তার কথা আমরা মনে করি, কারণ তিনি একজন মুরব্বীর মতো ছিলেন। সবসময় বুদ্ধি পরামর্শ দিয়ে আমি যখন থেকে এসেছি তখন থেকে তিনি আমাকে আমার প্রতিটি কাজে তিনি আমাকে পরামর্শ দিয়েছেন। একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে, এটাই কথা। কিন্তু আমি যখন এসেছিলাম তখন তো আমি একেবারে নিঃস্ব রিক্ত, বাবার মা ভাই কেউ নাই। সেই অবস্থায় এসে যাদের স্নেহ ভালোবাসা পেয়েছিলাম তিনি তার মধ্যে একজন। তিনি এবং আইভি চেয়েছি সবসময় অত্যন্ত স্নেহ করতেন। দর্শক, সরাসরি ছিলাম গণভবনে। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে গেলেন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 80-র দশকে পর্দা কাঁপানো এই অভিনেত্রী। এর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে 3 মাস ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। অভিনয় করেন প্রায় 2 শতাধিক চলচ্চিত্র ও নাটকে। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন খ্যাতিমান এই চিত্রনায়িকা। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখেছিস না মিটে না। 2 জীবন ছবির এই গানগুলো এখনো সিনেমা প্রেমী মানুষের মুখে মুখে। শুধু নেই সুন্দর সেই মুখশ্রী। দ্বিতীয় আমার ছোট, এবং ছোটরা যখন আগে চলে যায় সেটা খুব কষ্টের দিন হয়। আর দিদির সাথে আমার কাজ যত না হয়েছে তার চেয়ে বেশি ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা অনেক সুদৃঢ় ছিল। আমি তার আত্মার শান্তি কামনা করছি। এমন কোনো মানুষ নাই যে তাকে ভালোবাসে না, আর তিনি সবসময় এত সুন্দর ব্যবহার করতেন। আসলে এটাই শিল্পীর আসল শিল্পী করে। কয়েক দফা জানাজা শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কবরস্থানে সোমবার তাকে দাফন করা হবে। তবে নায়িকা দিতি বেঁচে রইবেন দর্শকের মনে এক উজ্জ্বল নক্ষত্রের মতো। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ।
আসন্ন হজ মৌসুমে হজ যাত্রীদের জন্য ই-হজ সিস্টেমের আওতায় প্রাক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে আজ। সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, এবছর 1,01,758 জন হজ করতে পারবেন। আগামী 30 মে পর্যন্ত নিবন্ধন করা যাবে, তবে নির্ধারিত এ কোটা পূরণ হওয়ার পরই নিবন্ধন কার্যক্রম শেষ হবে বলে জানান মন্ত্রী। সৌদি কর্তৃপক্ষ হজ ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম চালু করেছে। হজ ব্যবস্থাপনাকে আরো সুন্দর, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আমরা এবছর প্রাক নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছি। হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাদের ব্যবস্থাপনার দায়িত্বটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম দেখা গেলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হইতেই হবে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী 22 মার্চ 752টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে। ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সকালে জেলাগুলোতে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নেন রিটার্নিং কর্মকর্তারা। আগামীকাল কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সামগ্রী। সমর্থন আদায়ে সকাল থেকেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শত যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান তারা। পৌরসভার নির্বাচনের পর এবারই প্রথম দলীয় পরিচয় ও প্রতীকে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। বর্তমানে সারা দেশে 4,571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট 6টি ধাপে অনুষ্ঠিত হবে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। যারা চা শ্রমিক উন্নয়নের জন্য কাজ করে, যারা আমাদের চা শ্রমিকদের পাশে থাকবে, চা শ্রমিকের দুঃখে দুঃখী হবে, সুখে সুখী হবে, আমরা সবাই ওনাকেই নির্বাচিত করব। 200 বছর থেকে এখানে বসবাস করে আসলেও চা শ্রমিকদের কিন্তু এখনো ভূমি অধিকার দেয় নাই। সুতরাং সেই হিসেবে আমরা দীর্ঘ সময় থেকে এই ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সংগ্রাম করে আসছি। তার অংশ হিসেবে আসলে আজকে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা। 22 তারিখে ভোট গ্রহণের জন্য প্রতিটি উপজেলায় নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার ইতিমধ্যে পৌঁছানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিসারগণ এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ তাদের প্রিজাইডিং অফিসারের হাতে এগুলো তুলে দিবেন 21 তারিখে। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। সকালে রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্সে নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান, ইউপি নির্বাচনে র্যাব, বিজিবি, আনসার ও পুলিশের 1,80,000 সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে বলছে, আপনারা ইতিমধ্যে জানেন, সেইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার নির্বাচন কেন্দ্রে অস্ত্র সহ কর্তৃপক্ষ থাকবে। সব বাহিনী মিলে আমাদের প্রায় 1,80,000 নিরাপত্তা কর্মী এই নির্বাচনে আমরা নিয়োজিত থাকবে। আমরা আশাবাদী যে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব। নির্বাচন নিরপেক্ষ হবে, অবাধ হবে। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের স্বাদ নেওয়া দুদলের জন্যই এটি বাঁচা মরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন শেষে টাইগার অধিনায়ক নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছেন পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করলেও আজ টাইগারদের সঙ্গে নেটে অনুশীলন করেছেন আরাফাত সানি। নিজেকে ফিরে পেতে নেটে বাড়তি মনোযোগী ছিলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকাররা। অনুশীলন ঐচ্ছিক হলেও মুস্তাফিজ ও তাসকিন ছাড়া উপস্থিত ছিলেন সব ক্রিকেটার। কিছুটা দেরিতে হলেও অনুশীলনে যোগ দেন অধিনায়ক মাশরাফি। আর শেষ মুহূর্তের অনুশীলনে ব্যাটিং বোলিংয়ের সঙ্গে ফিল্ডিং নিয়ে বাড়তি সচেতন ছিলেন টাইগাররা। আর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানালেন, তাসকিনের নিষেধাজ্ঞা এলোমেলো করে দিয়েছে সব পরিকল্পনা। Australia is one of the best side in that format, so we are looking forward. আমাদের টিম obviously খুব মেন্টালি খুব ভালো অবস্থায় না, এটা সবাই বুঝতে পারবেন, কিন্তু আমরা অবশ্যই মাঠে নামবো। কতটুকু
স্পিড নিয়ে যতটুকু আমরা আগের ম্যাচে নেমেছিলাম আমরা সেটা চেষ্টা করব অবশ্যই। আওয়ার বোলিং ইজ গেটিং উইক এন্ড নাও ব্যাটার্স হ্যাভ টু টেক দ্য অল প্রেশার। উই হ্যাভ টু স্টিল ওয়ার্ক অ্যাজ এ কম্বাইন। নতুন যারা আসছে তাদের পরে আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না, আমি চাই যে তারা মাঠে নামুক এবং এনজয় করুক খেলাটাকে। কামিং আফটার ইনজুরি ইজ নট ইজি, আইদার হি ইজ ওয়ার্ল্ড বেস্ট বোলার অর নট। So what I'm saying that even he is 20%, you have to play because we don't have any options. স্বাভাবিক নিয়মে না হলেও আইসিসির কর্তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব তাসকিনকে ক্রিকেটে ফেরানোর জোর চেষ্টা চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আর প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সাথে আলোচনা করেছেন হাসান। সম্ভব হলে ওয়ার্ল্ড টি20তেই তাসকিনকে ফেরাতে শেষ চেষ্টা চালাবেন বলেও জানান বিসিবি সভাপতি। তাসকিন সানির বোলিং অ্যাকশন অবৈধ। আইসিসির এমন ঘোষণা এলোমেলো করে দিয়েছে টিম বাংলাদেশের সব পরিকল্পনা, ভেঙে দিয়েছে দেশের কোটি ক্রিকেট ভক্তের মন। বসে নেই বিসিবিও। বিশেষ করে তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে আইসিসির সর্বোচ্চ কর্তাদের সাথেও কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। আমাদের দুটো প্লেয়ার নিয়ে বলেছে, এখানে আমাদের একটা ব্যাপারে আমরা এখন পর্যন্ত পুরোপুরি কনভিন্স না, হুইচ ইজ তাসকিন। এইটা নিয়ে আইসিসি চেয়ারম্যানের সাথে আমি নিজে কথা বলেছি, আইসিসি সিওর সাথে আমি কথা বলেছি, এবং আমার জানা মতে ওনারা অলরেডি লিগ্যাল একটা টিম নিয়ে এক্সপার্ট নিয়ে বসছেন এই আমাদের ইস্যুটা নিয়ে দেখার জন্য, এবং আমরা উই হ্যাভ রিকোয়েস্টেড ইমিডিয়েটলি আমাকে রেসপন্ড করার জন্য এটা কি করা হচ্ছে। তো ওরা আমাকে জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওরা মিটিং শেষ করে আমাকে জানাবে। তাসকিনকে দ্রুত ক্রিকেটে ফেরাতে পারলে ওয়ার্ল্ড টি20তেই তাকে দলে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রত্যয় বিসিবির। স্বাভাবিক নিয়মে না হলেও আইসিসির সাথে আলোচনা করে তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অন্য পথ খুঁজবে ক্রিকেট বোর্ড। নর্মাল প্রসিডিউরের বাইরে গিয়ে কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করছি, সেটা সর্বোচ্চ পর্যায়ে করা হয়েছে, এবং আমরা মনে করি এর চেয়ে বেশি আসলে খুব একটা করার কিছু নেই। তাসকিনের এমন নিষেধাজ্ঞার পর কোচ হাতুরুর সিংহে আর ম্যানেজার খালেদ মাহমুদের সাথে কথা হলেও অধিনায়ক মাশরাফির সাথে কোনো কথা হয়নি বোর্ড সভাপতির। এমন সংকটময় মুহূর্তেও যেন দল আত্মবিশ্বাস হারিয়ে না ফেলে এমন বার্তাই মাশরাফিদের প্রতি দিয়ে রেখেছেন নাজমুল হাসান। উই হ্যাভ প্লেয়ার্স, আমাদের সাহস আছে, আমরা লড়বো। দে শুড অনলি কনসিডার দ্য গেম। এর বাইরে কোনো চিন্তা ভাবনা ওদের করা উচিত না। বাকি যে চিন্তা ভাবনা খেলোয়াড়দের নিয়ে ওর যে দুশ্চিন্তা আপনি যেটা কথা বলেন, লেট আস ডু ইট। ভবিষ্যতে তাসকিন সানিদের মতো পরিস্থিতিতে যাতে কাউকে না পড়তে হয় সেজন্য ঘরোয়া ক্রিকেটেও এখন থেকে বোলারদের অ্যাকশনের দিকে আরো বেশি নজর দেবে বিসিবি। নাসির সুলতান, সময়, ঢাকা। ব্রিটেনের নিরাপত্তা সংস্থা রেড লাইন এভিয়েশনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ব্রিটিশ কোম্পানিটিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদনের পর সাংবাদিকদের তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার প্রতিষ্ঠানটির সাথে আনুষ্ঠানিক চুক্তির কাজ শুরু হবে। 73 কোটি 25 লক্ষ টাকা এই প্রস্তাবটা আমরা অনুমোদন করেছি। কোম্পানির নাম হলো রেড লাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেড। এই কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হতে যাচ্ছি, এবং আমরা আশা করি যে আজকে এখন আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধা রাশেদ খান ম্যাডাম তিনি ব্রিটিশ হাইকমিশনের মিটিং করবেন, তারপরে তো কাল থেকে কার্যক্রম শুরু হবে। যখন কাজটা শুরু হবে বিমানবন্দরে যে আপাতত যে সংকট দেখা দিয়েছিল সেটা নিরসন হলো, এখানে আর সংকট থাকবে না। সন্ধ্যার সময় আরো থাকছে। খারাপ আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় ফ্লাই দুবাইয়ের বিমানটি, ব্ল্যাক বক্স উদ্ধার। নিহতদের স্মরণে সেন্ট পিটার্সবার্গে প্রার্থনা অনুষ্ঠান। 24 ঘন্টা পরও উদ্ধার কাজ শুরু হয়নি সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো জাহাজের। বিআইডব্লিউটিএ জানিয়েছে জাহাজটি আনুমানিক 30 ফুট গভীরে তলিয়ে গেছে। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন থেকে ফিরে বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। শনিবার সকালে চট্টগ্রাম থেকে 1235 মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল এমভি সিহর্স 1 নামে একটি কার্গো জাহাজ। বিকেল 5টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকার শ্যালা নদীতে একটি ডুবন্ত জাহাজের মাস্তুলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ সময় কার্গো জাহাজটির 12 নাবিক সাঁতরে তীরে উঠে আসে, তবে জাহাজটি উদ্ধারে এখনো কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের একটা টিমকে এখানে পাঠাই এবং সেই সাথে আমরা খুলনা থেকেও এসে এটাকে আইডেন্টিফাই করি। 30 ফুট পানির নিচে এই কার্গোটি
অবস্থান আছে। খুলনায় কোনো উদ্ধার ইউনিট নেই, এটা আছে বরিশাল এবং আপনার নারায়ণগঞ্জ বড় ইউনিট। আমরা ঢাকাকে জানাবো, জানালে পরে ঢাকা থেকে সিদ্ধান্ত হবে যে আসলে আমাদের উদ্ধার ইউনিট দিয়ে এটাকে উদ্ধার করা সম্ভব হবে কি হবে না। এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা। দুর্ঘটনা তো মূলত নাবিকদের অদক্ষতা বা নাবিকদের অসতর্কতার কারণে হয়ে থাকে। মেরিন ডিপার্টমেন্ট আছে, তারা ব্যবস্থা নেবেন এবং জেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে না এই কথা ঠিক না। জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অবশ্য এই ঘটনায় জাহাজ মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। আমরা উদ্ধারের জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগ করছি, তারা হয়তো ইতিমধ্যে উদ্যোগ নেবেন, না হলে আমরা আইনগত অ্যাকশনে যাব। আর এটাতে কি ধরনের কয়লা আছে ওটারও আমরা স্যাম্পল কালেকশন করার চেষ্টা করছি। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। এছাড়া 2015 সালে কয়লা বোঝাই এবং ক্লিংকার বোঝাই দুটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও কোনো উদ্যোগই দৃশ্যমান হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা বন্ধ করা না গেলে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে নয়নবিরাম সুন্দরবনের জীববৈচিত্র্য। সুন্দরবনের শালা নদী থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় প্রাইভেট কারের 3 যাত্রী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। বিকেলে খিলক্ষেত থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি সঙ্গে সামনের বাসের ধাক্কা লাগলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা একই পরিবারের 3 জন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেট কার চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই বাসে মারিয়ে ফাটা করছে কি সাপ দিছে, প্রাইভেট কারে গেছে আপনার তলে। শ্যামলি যাব 5টার সময় ডাক্তার দেখার কথা, যে গাড়িটা দাঁড়ায় গেছে পিছন দিয়ে শুধু আইসা না পরিবহন আমার একদম তারপর আর আমি আমার গাড়ি নিচে আমি কিছু বলতে পারিনি। 4 জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। তারপরে হাসপাতালে যাওয়ার পরে 3 জন মারা যায়। এর মধ্যে 2 জন মহিলা আছেন, একজন মা মেয়ে, আর আরেকজন হলো ওই তার ভাই। চট্টগ্রামে জঙ্গি অর্থায়ন মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 28 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। দুপুরে বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন জানান, দীর্ঘ তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সন্ত্রাস দমন আইনে এই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত 28 জনের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 21 জন বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া মামলা 102 জনকে সাক্ষী রাখা হয়েছে। গত বছরের 22শে ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় 18 জঙ্গিকে আটক করে র্যাব। পরে জঙ্গি অর্থায়নের অভিযোগে ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 3 জন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব। লিবিয়া উপকূল থেকে গত কয়েকদিনে অন্তত 600 অভিবাসী উদ্ধারের কথা জানায় দেশটির কোস্টগার্ড। এর মধ্যে শনিবার উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশীও রয়েছে বলে লিবীয় নৌবাহিনীর বরাতে জানিয়েছে রয়টার্স। একইভাবে ভূমধ্যসাগরের সিসিলি দ্বীপের উপকূল থেকে 9 শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। শনিবার ভূমধ্যসাগরে আলাদা 4টি অভিযানে তাদেরকে আটক করার পাশাপাশি অন্তত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটককৃত অভিবাসন প্রত্যাশীদের সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তাদের বেশিরভাগই উত্তর আফ্রিকার নাগরিক বলে জানায় গণমাধ্যম। এদিকে শনিবার লিবিয়া কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনে তাদের উপকূল থেকে অভিবাসী বহনকারী 4টি নৌকা থেকে প্রায় 600 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের অধিবাসী। একই সঙ্গে 4 নারীর মৃতদেহ উদ্ধারের কথাও জানায় লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী। দেশ বিদেশের সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স রুমে ভালোবাসার বিস্ফোরণ ঘটালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুধু মাশরাফি কাঁদেননি, কাঁদিয়েছেন উপস্থিত সাংবাদিকদেরও। পেশাদার গণমাধ্যম কর্মীরাও বিস্মিত হয়েছেন এমন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে। তারা বলছেন, তাদের সাংবাদিকতার ক্যারিয়ারে এই সংবাদ সম্মেলন ছিল ভিন্ন অভিজ্ঞতা। কেমন ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন?
মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় তাই তুলে ধরেছেন সহকর্মী হুমায়ুন কবিরোজ। ধারণা ছিল হয়তো বা একটা নেগেটিভ একটা পজিটিভ হইতে পারে, বাট এই ধরনের সবাই কিন্তু অবাক হয়েছি, বাট করার তো কিছু নেই। তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ, এই খবরের বিস্ময়ের ঘোর এখনো কাটছে না এই বোর্ড পরিচালকের। কিন্তু যিনি পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে আগলে রাখেন প্রাণ ভোমরার মতো, সেই মাশরাফির কেমন লাগছে? সংবাদ সম্মেলনে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ প্রিভিউ ছাপিয়ে খবরের পাতায় শিরোনাম হয়ে উঠল সতীর্থ তাসকিনের প্রতি অসীম ভালোবাসার, যেখানে পেশাদারিত্বের নয়, বিজয় হয়েছে ভালোবাসার। তরুণ সহযোদ্ধা তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ, তা মানতেই পারছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আরাফাত সানিরটা মেনে নিলেও তাসকিনের খবরে ম্যাচের হৃদয় জুড়ে জ্বালা আর যন্ত্রণার বসবাস। সংবাদ সম্মেলনে মাশরাফির চোখে অশ্রু ছল ছল করছিল, এই বুঝি ঝরে পড়বে। কারণ আইসিসির সদর দপ্তর থেকে আসা খবরে বিশ্বকাপের মাঝপথ থেকে সহযোদ্ধাকে হারানোর বেদনায় উল্টো প্রশ্ন তুললেন আইসিসির ক্রিকেট বিশ্বায়ন নিয়ে। কথা হচ্ছে যে সে ম্যাচে ইনলিগ্যাল নাই, তাহলে আমি তাকে কিভাবে জাজমেন্ট করব? এখন কথা হচ্ছে যে আপনি টেস্ট দেওয়ার সময় হয়তোবা কিছু বল বাউন্সারে যেটা হয়েছে 3টা বল, তার ফুল লেন্থ ডেলিভারি সবকিছু কোনো কিছু 15 ডিগ্রির ওপরে নাই। এখন কথা হচ্ছে যে অনেকেই তো বাউন্সার ছাড়া খেলছে বা অনেক কিছুই খেলছে। এখন কথা হচ্ছে যে আপনি যে ম্যাচটার উপর বেস করে টেস্ট করেছেন সেই ম্যাচে কোনো বল ইনলিগ্যাল নাই, এখন আপনি কি তাকে আটকিয়ে রাখবেন নাকি রাখবেন না? দেশ বিদেশের 100-এরও অধিক সংবাদকর্মী অনেক চেষ্টা করেছেন তাদের পেশাদারিত্বের মাঝ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিকল্পনার তথ্য সংগ্রহ করতে, কিন্তু মাশরাফির আবেগের প্রেমে পড়েছেন শ্রদ্ধার সাথে। একজন সহযোদ্ধার জন্য একজন অধিনায়ক যে কতটা, বা অধিনায়ক বা বলেন বা সেনাপতি বলেন যে কতটা আবেগঘন হতে পারে, পুরো সংবাদ সম্মেলন জুড়ে সেটা দেখা গেল। প্রিয় সতীর্থ তাসকিনের জন্য ক্যামেরার আড়ালে কেঁদেছেন মাশরাফি, আর কাঁদিয়েছেন পুরো ক্রিকেট বিশ্বকে। তার প্রতিটি অশ্রু নীরবে হয়তো দাবি জানিয়েছে সঠিক বিচার চায় তাসকিনের জন্য। হয়তো ক্রিকেট বিধাতাও শুনেছেন তা, আর তাতেই হয়তো আইসিসির বিবেকের দরজা খুলবে।